এটা একটু খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে মানে আমরা যে আগেই বলেছি যে সাইজ যে ম্যাটেরিয়াল আছে আমাদের উইভিং করার সময় আমরা উইভিংয়ের পারফরমেন্সকে ইনক্রিজ করার জন্য মূলত সাইজিং করে থাকি, মানে সাইজ ম্যাটেরিয়াল ইমপ্লিমেন্ট করি। এখন আমি কী ধরনের সাইজ ম্যাটেরিয়াল ইমপ্লিমেন্ট করলাম একটা ফাইবারের উপর, সেটা কি পিবিএ নাকি স্টার্চ নাকি সিএমসি, কী ধরনের সাইজ ম্যাটেরিয়াল ইউজ করলাম, এটার উপর কিন্তু ডিসাইজিংটা আবার জড়িত। তুমি যদি সাইজ ম্যাটেরিয়ালটাকে আইডেন্টিফাই করতে না পারো তখন কিন্তু ডিসাইজিং করাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে বা ডিসাইজিং করতে সমস্যা হবে। তো যদি কম্পোজিট ফ্যাক্টরি হয় তাহলে বললাম জেনে যাবা আগে থেকে, কারণ যেহেতু ফেব্রিক ডিপার্টমেন্টের সাথে ওয়ার্ড প্রসেসিং ডিপার্টমেন্টের সম্পর্ক থাকবে। বাট অন্য কোথাও থেকে যদি কাপড় কিনে আনা হয় তখন এটা হয়তো বা নাও জানা থাকতে পারে। তুমি ইসলামপুর থেকে কাপড় নিয়ে আসলা বা গাউসিয়া থেকে, এখন সেই কাপড় বা নরসিংদী থেকে, এখন সেই কাপড়ের যে সাইজ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এটা যদি না জানো তাহলে তোমার ডিসাইজিং করাটা কষ্ট হয়ে যাবে। তো সেজন্য সাইজ ম্যাটেরিয়ালটা কী আছে সেটা আইডেন্টিফাই করাটা জরুরি, এবং আইডেন্টিফাই করার জন্য যে মেথড আছে বা টেস্টিং প্রসিডিউর আছে সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে সাইজের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমরা ওইদিকে যাচ্ছি না। সাইজ যেটা তোমরা জানো, উইভিং পারফরমেন্সকে ইনক্রিজ করার জন্য যাতে ইয়ার্ন ব্রেক না করে এবং ইয়ার্নগুলো যাতে বাইরে বের হয়ে না থাকে, কাপড়ের মধ্যে লেপটে থাকে, মানে ইয়ার্নের মধ্যে ফেব্রিকের মধ্যে লেপটে থাকে, তারপরে ইন্টার ইয়ার্ন ফ্রিকশন এবং ইন্টার পার্টস মেশিন পার্টস ফ্রিকশন, মানে ইয়ার্ন এবং মেশিন পার্টসের মধ্যে যে ফ্রিকশন হয় এই ফ্রিকশনের ফ্লেক্সিং যাতে না হয় সেজন্য সাইজিং করা হয়ে থাকে, এটাকে সাইজ বলে। তো সাইজিংয়ের ক্ষেত্রে যদি তোমাকে সাইজ কন্টিনিউশন হিসাব করতে বলে তুমি এইভাবে করে হিসাব করতে পারো, সাইজ অ্যাড অন হিসাব করতে পারো, ওয়েট পিক আপও হিসাব করতে পারো। এগুলো জাস্ট ফর্মুলা। ওভেন ড্রাই মাস অফ সাইজ ম্যাটেরিয়াল আর মাস অফ সাইজ পেস্ট, সাইজ যে পেস্ট আছে আর ওভেন ড্রাই মাস অফ সাইজ ম্যাটেরিয়াল, সাইজ ম্যাটেরিয়ালগুলোর ওভেন ড্রাই ওয়েট। আর সাইজ অ্যাড অন মানে কত পার্সেন্ট সাইজ অ্যাড হয় এটা হিসাব করা হয়েছে এই ফর্মুলা দিয়ে। ওভেন ড্রাই মাস অফ সাইজ ম্যাটেরিয়াল আর হচ্ছে ওভেন ড্রাই মাস অফ আনসাইজড ইয়ার্ন, আনসাইজ করার পরে এবং সাইজ ম্যাটেরিয়ালের যে ওয়েট আছে সেই সাপেক্ষে। মনে করো আমার আনসাইজড ইয়ার্ন ছিল হচ্ছে 500 কেজি, 500 কেজির মধ্যে আমি 25 কেজি সাইজ ম্যাটেরিয়াল খাওয়াইতে পারছি আর কি, বা ইয়ার্নটাকে টেক আপ করতে পারছি, টেক আপ করাইতে পারছি। তো সেজন্য সাইজ অ্যাড অন যেটা সেটা হচ্ছে 5%, মানে 500 কেজিতে আমার 25 কেজি সাইজ ম্যাটেরিয়াল ইয়ার্ন নিয়ে নিয়েছে। তো এটাকে পার্সেন্টেজ করলে আমরা এটা পাই। আর ওয়েট পিক আপ হচ্ছে মাস অফ সাইজ পেস্ট, যেটা এখানে ছিল সাইজ পেস্টের যে মাসটা, আর ওভেন ড্রাই মাস অফ আনসাইজড ইয়ার্ন। তো এই দুটাকে কম্বাইন করেও আমরা এখানে অ্যাড অন পার্সেন্টেজ বাই কনসেন্ট্রেশন পার্সেন্টেজ করলে ওয়েট পিক আপ পার্সেন্টেজ বের করতে পারে। এগুলো হচ্ছে সাইজিংয়ের কমন বিষয়, এটা আমরা ওখানে যাচ্ছি না। আমাদের এখানে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টাইপ অফ সাইজ, অর্থাৎ দুইটা মেথডের কথা বলবো, প্রথম মেথড এবং দ্বিতীয় মেথড। হোয়াই টু আইডেন্টিফাই দ্য টাইপস অফ সাইজ, এটা বলে ফেললাম। কেন সাইজের টাইপসটা আইডেন্টিফাই করতে হবে? কারণ ডিসাইজিংয়ের জন্য। সাইজিংকে বলা হয় ডেভিলস ইনভেনশন। কেন? কারণ আমার জন্য এটা ভালো, ফেব্রিক ম্যানুফ্যাকচারারদের জন্য ভালো, সে উইভিং পারফরমেন্স বাড়াচ্ছে, বাট এটাকে ওয়েট প্রসেসিংয়ের ভাষা চিন্তা করলে আবার একটা মানে প্রবলেম, কারণ তাকে এটাকে রিডিউস করতে হবে, রিমুভ করতে হবে, তখন তাকে কিন্তু আবার কেমিক্যাল ইউজ করে এটাকে প্রসেসের মধ্যে চালাতে হবে, খরচের ব্যাপার আছে এবং পাওয়ার লসের ব্যাপার আছে। তো সেজন্য ডেভিলস ইনভেনশন বলা হয় টেক্সটাইল ডায়ার দ্বারা, মানে যারা ডাইং করে তারা এটাকে এরকম বলে আর কি। উইভিং যারা করে তাদের জন্য সমস্যা নেই। তো এই জন্য অপটিমাম ডিসাইজিং রেসিপি পাওয়ার জন্য মূলত আমরা এই সাইজের ম্যাটেরিয়ালটা আইডেন্টিফাই করা জরুরি। আচ্ছা, আমরা প্রসিডিউরে চলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে ওই আমাদের যেই কম্পিউটার প্রোগ্রামিংয়ে যেরকম আমরা করি ফ্লো চার্টে, হা না মানে একটা কেমিক্যালে দিলাম, এই কেমিক্যাল দ্বারা রিয়েক্ট করলো তাহলে হা, করলো না না, তাহলে করলে আমরা এটাকে বলতেছি এই কেমিক্যাল আছে, না হলে আমি এটাকে আবার পরবর্তী আরেকটা কেমিক্যালে নিয়ে গেলাম, সেই কেমিক্যালে দেখলাম হা না, এভাবে করে আমরা আইডেন্টিফাই করে ফেলবো এটা কি পিবিএ নাকি স্টার্চ নাকি সিএমসি এইভাবে। তো এই জন্য আমাদের যে এই যে ফ্লো চার্ট চালাতে হবে, আমি কথাগুলো খেয়াল করো যে আমি যেহেতু বিভিন্ন কেমিক্যাল দিয়ে বারবার টেস্ট করে রেজাল্ট পজিটিভ নেগেটিভ চেক করে তারপর আমি একটা সিদ্ধান্ত উপনীত হব, সেজন্য প্রিপারেশন অফ টেস্ট সলিউশনগুলো আগে দেখে নাও। সলিউশন 1, 2, 3, 4 এরকম 10টা সলিউশন আমাকে রেডি করতে হবে, ঠিক আছে? 10টা সলিউশন কি, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, 2.4 গ্রাম অফ পটাশিয়াম আয়োডাইড অ্যান্ড 1.3 গ্রাম অফ আয়োডিন ডিজলভড ইন ওয়াটার অ্যান্ড ডিলিউটেড টু 1 লিটার। বুঝতেই পারতেছো 2.5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড এবং 1.3 গ্রাম আয়োডিন, এটাকে ডিজলভ করে 1 লিটারের একটা দ্রবণ তৈরি করতে হবে। এটা হচ্ছে সলিউশন 1। এইভাবে করে তোমাকে এখানে 10টা সলিউশন সাজেস্ট করা হয়েছে, এই 10টা সলিউশন তোমাকে প্রিপেয়ার করতে হবে। এই 10টা সলিউশন আমাদের একটু পরেই কিন্তু লাগতেছে, ঠিক আছে? তখন সলিউশন নাম্বার শুধু বলে দিব আমি, সলিউশন নাম্বার 1, সলিউশন নাম্বার 4, সলিউশন নাম্বার 7 এভাবে। আচ্ছা, এইখানে দেখো প্রসিডিউর ফর আইডেন্টিফিকেশন অফ স্টার্চ, পিবিএ অ্যান্ড সিএমসি। আমি স্টার্চ, পিবিএ এবং সিএমসি এগুলো আইডেন্টিফাই করব।
তো আমি ফ্লুচারটা দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবা। প্রথমে একটা কাপড় নিবা, কাপড়কে স্টেপ 1 যে প্রসেস আছে সেটার মধ্যে চালাবা। স্টেপ 1 প্রসেসটা কি সেটা একটু পরে বলতেছি, যে স্টেপ 1। এখন স্টেপ 1 থেকে যদি তুমি পাস করে পজিটিভ হয় তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এটা হয় পিবিএ না হয় স্টার্চ, সিএমসি না এটা শিওর। ঠিক আছে, তার মানে স্টেজ 1-এ যখন পজিটিভ রেজাল্ট হয়, মানে একটা দ্রবণ পড়বে বা একটা কালার চেঞ্জ হবে, এই ব্যাপারটা যদি ঘটে, যেমন ইউলু হয়ে যাবে অথবা অধক্ষেপ পড়বে অথবা নীল হবে, এই যে ঘটনাটা ঘটবে, ঘটনাটা যদি ঘটে তাহলে পজিটিভ হলে আমাদের ডিসিশন হচ্ছে কনফার্ম যে আমরা হয় এটা পিবিএ অথবা স্টার্স, মানে দুইটার মধ্যে একটা। তো তখন তোমাকে স্টেপ 3 যেটা আছে এই প্রসেসটা চালাতে হবে। এই প্রসেস চালানোর পরে তখন তুমি দেখবা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ ওই প্রসেসে নিশ্চয়ই বলা আছে কিছু একটা, আমরা একটু পরে দেখতেছি যে সেখানে ইউলু হবে বা ব্লু হবে অথবা অধক্ষেপ পড়বে, কিছু একটা কালার চেঞ্জ হবে, সে ওটা ঘটলে এটা পিবিএ, না ঘটলে এটা স্টার্স। তাহলে আমরা স্টার্স এবং পিবিএ এর মধ্যে পিবিএ এবং স্টার্স আইডেন্টিফাই করতে পারবো। এবং যদি এরকম নেগেটিভ রেজাল্ট আসে, প্রথমেই স্টেপ 1 চালানোর পরে পজিটিভ রেজাল্ট আসলো না, নেগেটিভ আসলো, তখন আমাকে স্টেপ 2 চালাতে হবে। স্টেপ 2 মানে একটা কেমিক্যাল একটা কন্ডিশন বলা আছে, তো সেই কন্ডিশনে যখন পজিটিভ হয়ে যাবে তখন এটা হচ্ছে পিবিএ কনফার্ম, নিশ্চিত। আর যেহেতু এটা নেগেটিভ আসছিল আগে, তার মানে আমি বুঝে গেছি এটাও কিন্তু পিবিএ এবং স্টার্চ না, সিএমসিও এখানে থাকতে পারে। ঠিক আছে, তো স্টেপ 2-তে গিয়ে আমি যদি পজিটিভ হয় তাহলে পেয়ে গেলাম পিবিএ, আর যদি নেগেটিভ হয় তখন আমার স্টেপ 4 চালাতে হবে, মানে স্টেপ 4 যে সিস্টেমটা আছে, প্রসিডিউরটা আছে, সেটা মেনটেন করতে হবে। স্টেপ 4-এ গিয়ে যদি পজিটিভ পাই তাহলে সিএমসি, আর নেগেটিভ হলে এটা অন্যান্য একটা সাইজ ম্যাটেরিয়াল। এই ফ্লো চার্টটা বুঝতে পারছো কিনা? তাহলে আমি এই প্রসেসটা বলে দিচ্ছি, স্টেপ 1 কি, স্টেপ 2 কি। স্টেপ 1, স্পট ফেব্রিক্স উইথ 1 or 2 ড্রপস অফ সলিউশন 1। তাহলে সলিউশন 1 কি এখন বলবো না, কারণ সলিউশন 1 কি 2 কি এগুলো উপরে আগেই বলা আছে। 10টা সলিউশন আমাদের লাগবে যদি আমরা পুরো প্রসেসটা কন্টিনিউ করতে চাই। তো সলিউশন 1 দিয়ে তোমাকে সলিউশন 1-এর 2 ড্রপ কাপড়ের মধ্যে ফেলতে হবে। ফরমেশন অফ এ ডিপ ব্লু কালার ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ স্টার্স অর পিবিএ, অর্থাৎ কাপড়ের মধ্যে তুমি আয়োডিন ফেলো তখন যদি এটা ব্লু কালার, ডিপ ব্লু কালার হয়ে যায়, তখন বুঝতে হবে এটার মধ্যে পিবিএ এবং অথবা স্টার্চ আছে। তো এই দুইটার একটা, এই যে আমরা বলছিলাম আগে যে পজিটিভ হইলো তো তুমি শিওর হয়ে গেলে হয় এখানে পিবিএ আছে অথবা স্টার্চ আছে, তখন তোমার স্টেপ 3 চালাতে হবে। আর যদি ব্লু না হয়, মানে নেগেটিভ হইলো, তখন তুমি স্টেপ 2 চালাবা। নেগেটিভ হলে স্টেপ 2 আর পজিটিভ হলে স্টেপ 3-তে চলে যাবা। তো স্টেপ 2 কি, একই রকম আরেকটা অবস্থা সাজেস্ট করা হচ্ছে, স্পট ফেব্রিক উইথ 1 or 2 ড্রপস অফ সলিউশন 2। সলিউশন 2 যেটা আমরা প্রডিউস করলাম সেটা 1-2 ড্রপ কাপড়ের মধ্যে ফেলতে হবে। এ পার্পল কালার ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ পিবিএ, যদি পার্পল কালার হয়, এটা কালারটা চেঞ্জ হয়ে পার্পল কালার হয়ে যায়, তখন এটা পিবিএ আসে, এটা ইন্ডিকেট করবে। আর নেগেটিভ হলে আমাকে স্টেপ 4-এ আবার যেতে হবে বা 4 চালাতে হবে। তো 4 কি বলতেছে, মিক্স থ্রুলি 5 ড্রপস ইচ অফ সলিউশন 5 and 6। 5 নম্বর সলিউশন এবং 6 নম্বর সলিউশন থেকে আমাকে 5 ড্রপ করে ফেলতে হবে। স্পট দ্য ফেব্রিক উইথ 1 ড্রপ অফ দিস মিক্সচার, এই মানে ফেব্রিকের মধ্যে একটা স্পট ফেলতে হবে দুটোর মিক্সচার থেকে 1 ড্রপ, অ্যান্ড লেট স্ট্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 3 মিনিটস, মানে 3 মিনিট অপেক্ষা করতে হবে। রিঞ্জ ইট রানিং ওয়াটার ফর 10 সেকেন্ড, এটাকে পানির মধ্যে একটু ঘষে ওয়াশ করে নিতে হবে 10 সেকেন্ডের মধ্যে। ব্লড ড্রাই অ্যাড 1 ড্রপ অফ সলিউশন 7 অ্যান্ড লেট স্ট্যান্ড 1 মিনিট। 7 নম্বর সলিউশন দিতে হবে এবং 1 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। রিঞ্জ ইন রানিং ওয়াটার 5 সেকেন্ড, তখন 5 সেকেন্ড ধরে পানিতে ধুতে হবে। অ্যান্ড ব্লড ড্রাই শুকাইতে হবে আবার। এ ব্লু অর ব্লু গ্রিন স্পট ইন্ডিকেট সিএমসি, তার মানে যদি ব্লু গ্রিন স্পট দাগ পাওয়া যায় বা ব্লু দাগ পাওয়া যায় তাহলে স্টেপ 4 থেকে সিদ্ধান্ত হচ্ছে সিএমসি, আর না হলে এটা অন্য যে কোনো একটা মানে সাইজ ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই দুইটা যে কোনো একটা। আর এই যে স্টেপ 3 যেটা এখান থেকে আসছিল, স্টেপ 3 অর্থাৎ পিবিএ এবং স্টার্চের মধ্যে ডিটারমাইন করার জন্য আসলে পিবিএ নাকি স্টার্চ, তখন আমাদের স্টেপ 3-তে যেতে হয়। স্টেপ 3 কি বলতেছে, স্টেপ 3 অ্যাপ্লাই অন ফেব্রিক 1 ড্রপ অফ সলিউশন 3। সলিউশন 3 থেকে 1 ড্রপ ফেব্রিকের মধ্যে ফেলতে হবে। অ্যান্ড ইমিডিয়েটলি নিউট্রালাইজ উইথ 3-4 ড্রপস অফ সলিউশন 4, এটাকে নিউট্রালাইজ করে ফেলতে হবে 3-4 ড্রপ 4 নম্বর সলিউশন দিয়ে। ওয়েট ফর 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে অপেক্ষা করতে। দেন রাব মিক্সচার উইথ এ গ্লাস রড, এটাকে গ্লাস রড দ্বারা মিক্স করতে হবে। ফরমেশন অফ এ ব্রাউন স্পট, একটা বাদামি কালার ইন্ডিকেট করবে হচ্ছে পিবিএ, মানে পজিটিভ পিবিএ।
আর যদি বাদামি কালার না হয়, আগের মতোই থাকে, তখন এটা হচ্ছে নেগেটিভ, মানে তখন এটা স্টার্চ। তাহলে আমার এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আমরা কিন্তু এই তিনটা যেই এই সাইজ ম্যাটেরিয়াল আছে, তিনটার মধ্যে কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি। তো যে কোনো একটা আইডেন্টিফাই করতে অবশ্যই আমার দুইটা প্রসেসের মধ্যে যেতে হবে, হয় স্টেপ 1 স্টেপ 3, তখন আমি হয়তো পিবিএ পেয়ে যাব, স্টেপ 1 স্টেপ 3 করলে অথবা স্টার্চ পেয়ে যাব, ঠিক আছে। তারপর স্টেপ 1 স্টেপ 2 করলে হয়তো পিবিএ পেয়ে যাব, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 4 করার পরে হয়তো সিএমসি পাবো, অথবা স্টেপ 1 স্টেপ 2 এবং স্টেপ 4 করার পরে আমি বলতে পারবো এটা কোনো তিনটার কোনোটাই না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা প্রসিডিউর, যে প্রসিডিউরটা মেনটেন করে তোমরা সাইজ ম্যাটেরিয়ালকে আইডেন্টিফাই করতে পারবা যে কোন ফেব্রিকের মধ্যে কোন সাইজ ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে। ইট ইজ দ্য প্রসিডিউর ফর আইডেন্টিফিকেশন অফ স্টার্চ, পিবিএ অ্যান্ড সিএমসি। তো বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখলেই বুঝতে পারবা, কারণ এগুলো আমি আর পড়ে পড়ে দেওয়ার দরকার নাই, শুধুমাত্র আমি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। তো যেমন এখানে পরের প্রসিডিউর বলতে প্রসিডিউর ফর আইডেন্টিফিকেশন অফ স্টার্চ, পিবিএ, ব্ল্যান্ড। স্টার্চ এবং পিবিএ যদি ব্ল্যান্ড থাকে তখন কি হবে, ওই একই ফেব্রিক স্টেপ 1-এ চলে যাবা, স্টেপ 1-এ একটা প্রসেস বলা আছে, স্টেপ 2-তে একটা প্রসেস বলা আছে। স্টেপ 1-এ যদি নেগেটিভ হয় তাহলে এটা স্টার্চও নাই, পিবিও নাই। আর স্টেপ 1-এ পজিটিভ হলে বোঝা যাবে স্টার্চ অথবা পিবিএ আছে, তখন স্টেপ 2 চালাবা, যদি দেখো যে পজিটিভ তাহলে স্টার্চ এবং পিবিএ, আর যদি নেগেটিভ হয় শুধু স্টার্চ অথবা স্টার্চ এবং পিবিএর কম্বিনেশন। এই জিনিসটাকে আইডেন্টিফাই করা যাবে এই 2 নম্বর প্রসিডিউর থেকে। আচ্ছা, 3 নম্বর প্রসিডিউর দেখো, এখানে 4টা স্টেপ আছে। ফুললি হাইড্রোলাইজ টাইপ অফ পিবিএ যদি হয়ে থাকে তাহলে ফেব্রিক উইথ পিবিএ স্টেপ 1 থেকে 4, মানে একটার পর একটা টানা চালিয়ে যেতে হবে, নেগেটিভ আর পজিটিভ হলে পার্শিয়ালি হাইড্রোলাইজড, মানে হাইড্রোলাইজেশনটা বোঝার জন্য, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ হচ্ছে কিনা। আচ্ছা, আইডেন্টিফিকেশন অ্যাক্রিলিক অ্যান্ড পলিস্টার সাইজ। পলিস্টারকে আমরা নর্মালি পিবিএ দিয়েই সাইজিং করে থাকি। তো এটা আইডেন্টিফাই করার জন্য এই স্টেপগুলো ফলো করতে হবে, 1 2 3 4 5 6, এটা। তো লাস্টেই চলে আসি, আগেগুলো তো একটা প্রসেস। আর লাস্ট হচ্ছে মিডিয়াম টু ডার্ক স্ট্রেন অফ ওয়ার্প ইয়ার্ন ইন্ডিকেটস প্রেজেন্স অফ সাইজ, অর্থাৎ ওয়ার্প ইয়ার্নের মধ্যে ডার্ক যদি স্ট্রেন আসে তখন এটা বুঝতে হবে এটা সাইজ ম্যাটেরিয়ালের উপস্থিতি আছে, অর্থাৎ পলিস্টারের মধ্যে পলিস্টার সাইজের উপস্থিতি আছে। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। আমরা 2টা পদ্ধতির কথা বলছিলাম, যে একটা পদ্ধতিতে তুমি এরকম স্টেপ বাই স্টেপ এই 10টা সলিউশন প্রডিউস করে এই বিভিন্ন স্টেপের মাধ্যমে পিবিএ, স্টার্চ, সিএমসি অথবা স্টার্চ এবং পিবিএ কিনা অথবা শুধু স্টার্চ কিনা, এই জিনিসগুলো তুমি প্রসেস মোতাবেক আইডেন্টিফাই করতে পারো। আচ্ছা, আমরা এখানে আরেকটা মেথড দেখি, দ্বিতীয় মেথডটাকে শুধুমাত্র আরেকটু মানে এরকম ইলাবোরেট না, মানে সিম্পলি সরাসরি চলে গেছে, সরাসরি আমাদেরকে স্টার্চ এবং সিএমসি এবং পিবিএ আইডেন্টিফাই করাটা দেখাচ্ছে। তো প্রিপারেশন অফ রিয়েজেন্ট, প্রথমে রিয়েজেন্ট প্রিপারেশন করতে হবে, আয়োডিন সলিউশন আর হচ্ছে বোরিক অ্যাসিড, আয়োডিন সলিউশন, এই 2টা সলিউশন তৈরি করবা প্রথমে। আর দ্বিতীয় হচ্ছে প্রসিডিউর ফর ডিটেকশন অফ স্টার্চ অ্যান্ড পিবিএ, অর্থাৎ স্টার্চ এবং পিবিএ ডিটেক্ট করার জন্য যে প্রসিডিউরটা মেনটেন করতে হবে, টেক 1 গ্রাম পিস অফ ফেব্রিক of 50 ml distilled water and boil for 30 minutes, 30 মিনিট ধরে বয়েল করতে হবে, with constant stirring for extraction, cool the extract for further analysis। তো এরপরে হচ্ছে 10 ml of above extract in the test tube and add a few drops of iodine solution। তখন আমাকে এর উপর এই যে আয়োডিন সলিউশনটা তৈরি করলাম সেটা দিতে হবে। ওই যে 10টা সলিউশন কিন্তু এখন লাগবে না, মেথডটা কিন্তু একেবারে ভিন্ন, সেপারেট, শুধু আয়োডিন সলিউশন এবং বোরিক অ্যাসিড আয়োডিন সলিউশন তো তৈরি করলেই হবে। ইফ দেয়ার ইজ এনি ব্লু কালারেশন, যদি ব্লু কালার দেয় দেন স্টার্চ ইজ প্রেজেন্ট, বুঝছো। আয়োডিন সলিউশন দিলেই যদি ব্লু কালার আসে তাহলে স্টার্চ এখানে অবশ্যই আসে। ইফ দ্যার ইজ নো ব্লু কালারেশন ইভেন অন অ্যাডিং এ ফিউ মোর ড্রপ, দুইয়ের চেয়ে আরও কয়েকটা ড্রপ বেশি আয়োডিন সলিউশন দিলাম, তখন যদি ব্লু কালার আসে তখন মানে স্টার্চের উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারলাম। আর যদি না হয়, যদি স্টার্চের উপস্থিতি নিশ্চিত হয়, ইফ প্রেজেন্স অফ স্টার্চ হ্যাজ বিন ইন্ডিকেটেড, টেক অ্যানাদার ফ্রেশ 10 ml অফ অ্যাবভ এক্সট্রাক্ট ইন অ্যানাদার টেস্ট টিউব অ্যান্ড অ্যাড 1-2 ml অফ কমার্শিয়াল হিট স্টেবল enzymatic desizing agent amylase, place the test tube in heated water bath for 10 to 20 minutes to degrade starch। আমরা এখানে কি করব, এই প্রসেসটা যেটা বললাম, আমরা যেহেতু স্টার্চের উপস্থিতি পেয়ে গেছি, একটু খেয়াল করো ভালো করে, স্টার্চের উপস্থিতি পেয়ে যাওয়ার পর এবার আমরা স্টার্চটাকে বাতিল করে দিব, স্টার্চটাকে ডিজলভ করে দেব, ডিকম্পোজ করে দেব। ডিকম্পোজ করে দিলে স্টার্চ আর থাকবে না সলিউশনের মধ্যে এবং ইয়ার্নের মধ্যে।
তো স্টার্চ যদি না থাকে তখন আমরা অন্য একটা ম্যাটেরিয়ালের জন্য টেস্টিং করতে পারবো। মনে করো এরপরে আমি পিবি এর জন্য যে ম্যাটেরিয়াল আছে, কেমিক্যাল আছে, সেই কেমিক্যালে টেস্ট করে নিতে পারবো, বা সিএমসির জন্য যে কেমিক্যাল আছে সেটাতে টেস্ট করে নিতে পারবো। সিএমসি তো স্টার্চের মতোই, কার্বক্সিল মিথাইল সেলুলোজ আর পলিভিনাইল অ্যালকোহল। To confirm the degradation of starch, take a few ml of the enzyme treated solution in another test tube, cool it down and add a few drops of iodine solution. If there is no blue coloration, starch is completely degraded. বুঝছো কি না? আমরা এটাকে ওই এনজাইম দিয়ে বারবার ট্রিট করে স্টার্চটাকে নষ্ট করে দিব, স্টার্চটাকে ডিকম্পোজ করে দিব। তো যখন নাকি পরে আয়োডিন দিলে ব্লু কালার আসে না, তখন বুঝতে হবে যে আমার এটা কমপ্লিটলি ডিগ্রেড হয়ে গেছে, মানে স্টার্চ এখন আর বিদ্যমান নাই, যত স্টার্চ ছিল সব স্টার্চ হচ্ছে ডিগ্রেড হয়ে গেছে। To degrade the starch fully, add in the enzyme treated test tube a few more drops of enzyme, add or heat for more time till the starch is fully degraded. স্টার্চটাকে ফুললি ডিগ্রেড করার জন্য আমাদেরকে এই প্রসেসটা কন্টিনিউ করে যেতে হবে। কারণ আমি বলতেছি কি, আমি যেহেতু স্টার্চের উপস্থিতি নিশ্চিত করে ফেলেছি, স্টার্চ এখানে আসে, তাহলে স্টার্চটাকে আমি ডিগ্রেড করব, তারপরে দেখবো এখানে অন্য আরও কিছু আছে কিনা, পিবিএ, সিএমসি ওগুলো আছে কিনা, পিবিএ আছে কিনা মনে করো, সেটা আমি দেখব। তো আগে আমাকে স্টার্চটা যেহেতু অন্য কেমিক্যাল দ্বারা রিয়েক্ট করবে, সেজন্য স্টার্চটাকে আগে ডিকম্পোজ করে নিব, তারপরে হচ্ছে পিবিএর কেমিক্যাল দিয়ে টেস্ট করব। আচ্ছা, এরপরে ওয়ান্স ইট ইজ কনফার্মড দ্যাট দ্য স্টার্চ ইজ ফুললি ডিগ্রেডেড, স্টার্চ একেবারে ডিগ্রেড হয়ে গেছে, প্রেজেন্স অফ পিবিএ ক্যান বি চেকড। এখন পিবিএর উপস্থিতিটা আমি চেক করতে পারি। আর পিবিএস উপস্থিতি চেক করার জন্য আমরা আরেকটা সলিউশন রাখছিলাম, এই যে বোরিক অ্যাসিড আয়োডিক সলিউশন। একটা হচ্ছে আয়োডিন সলিউশন আর একটা হচ্ছে বোরিক অ্যাসিড আয়োডিন সলিউশন। তো আমরা এই কেমিক্যালটা এবার ইউজ করব। এর ভিতরে ফার্স্ট কুলিং দ্য সলিউশন ডাউন অ্যান্ড দেন অ্যাডিং এ ফিউ ড্রপস অফ বোরিক অ্যাসিড আয়োডিন সলিউশন। ইফ দেয়ার ইজ এনি ব্লু কালারেশন, এখন যদি ব্লু কালার আসে, ইট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ পিবিএ, তখন আমাদেরকে এটার পিবিএর উপস্থিতি নিশ্চিত করবে। আর যদি দেয়ার ইজ নো ব্লু কালারেশন, পিবিএ ইজ নট প্রেজেন্ট, পিবিএর উপস্থিতি আমরা পাচ্ছি না। তো তাইলে আমরা প্রথমে স্টার্চের যে কেমিক্যাল আছে সেটা আয়োডিক সলিউশন দিয়ে টেস্ট করব, টেস্ট করে যদি স্টার্চের উপস্থিতি পাই তো ভালো, আর যদি না পাই তারপরে আমরা বোরিক অ্যাসিড আয়োডিন সলিউশন দিয়ে টেস্ট করে দেখব পিবিএ আছে কিনা। এমনও হতে পারে যে একটা সাইজ ম্যাটেরিয়ালের মধ্যে স্টার্চও আছে, পিবিএও আছে, তখন তোমার দুইটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু মেথড 2, ওখানেও কিন্তু কম্বাইন আইডেন্টিফাই করার পদ্ধতিগুলো বলা আছে। তো সেক্ষেত্রে এখানে তোমাকে এটা করতে হবে, প্রথমে এনশিওর হতে হবে যে স্টার্চ আছে কিনা, স্টার্চ থাকলে ভালো, স্টার্চটাকে ডিকম্পোজ করতে হবে, তারপরে গিয়ে আমার পিবি এর জন্য টেস্ট করতে হবে বোরিক অ্যাসিড আয়োডিন সলিউশন দিয়ে। আর যদি স্টার্চ না পাওয়া যায় প্রথমেই, তাহলে আমরা বোরিক অ্যাসিড আয়োডিন সলিউশন দিয়ে দেখব পিবিএ আছে কিনা। তাহলে স্টার্চ এবং যে পিবিএ আছে এই দুইটার মধ্যে কোনটার উপস্থিতি আছে, বা দুইটার উপস্থিতি আছে নাকি একটার উপস্থিতি আছে নাকি কোনোটাই নাই, এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করবে এই মেথড 2। যেহেতু আমার এই দুইটা কেমিক্যাল সবচেয়ে বেশি ইউজ হয়, স্টার্চ এবং পিবিএ, সেজন্য এই দুইটা টেস্টই বলা হলো। এরপর হচ্ছে ডিটারমিনেশন অফ রেসিডিউ অফ সাইজ।